বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. We people can do that. And we welcome you to join us with that mission, creating a new world. মাতারবাড়িতে মুক্ত বাণিজ্য অঞ্চল করার চিন্তা সরকারের। কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকার কারণ নেই, মন্তব্য বিডার নির্বাহী চেয়ারম্যানের। মাতারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে পণ্য রফতানিতে প্রভাব পড়বে না নেপাল ভুটানে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, প্রযোজ্য হবে বন্দর ব্যবহারে। ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জানালেন সালাউদ্দিন আহমেদ। প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত ইসির। মুজিব বর্ষ পালন, মুরাল ও ভাস্কর্য নির্মাণে রাষ্ট্রের 4,000 কোটি টাকা ব্যয়। শেখ হাসিনা, রেহানা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। 7 সদস্যের তদন্ত কমিটি দুদকের। এবার কেজিতে 4 টাকা বাড়িয়ে বোরো ধান কিনবে সরকার। 36 টাকা কেজি দরে 3 লাখ টন ধান আর 49 টাকা কেজি দরে 14 লাখ টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত। এবং বৈশাখী শোভাযাত্রায় বাঙালি ছাড়াও নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে 27টি জাতিগোষ্ঠী, জানালেন উপদেষ্টা ফারুকী। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গান পরিবেশন করবে বাম্বা। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রাজধানীতে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। বিভিন্ন কর্মসূচি ঘেরা এই আয়োজনের তৃতীয় দিন বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী ক্ষুধা দারিদ্র্যের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তী সরকার প্রধান। 74 is a year that we cannot forget. বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে বিদেশিদের বাংলাদেশে নির্দ্বিধায় ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। We're wide, we're open, we embrace the world. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. It has a very powerful, crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness, and problem-solving ideas. বাংলাদেশে বিনিয়োগে অসামান্য অবদান রাখায় কোরিয়ান বিনিয়োগকারী কিহাং সাংকে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেন প্রধান উপদেষ্টা। আর ব্যবসায় অসামান্য অবদানের জন্য ফেব্রিক লাগবে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে দেয়া হয় এক্সিলেন্সি ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরের কাছে মুক্ত বাণিজ্য অঞ্চল করার চিন্তা করছে সরকার। কারিগরি সহযোগিতা পেতে আলোচনা হয়েছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, $1 বিলিয়ন বিনিয়োগের সমঝোতা চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক সংস্থা এসপিই।
আগামী মাসে 200 বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশ সফর করবেন চীনা বাণিজ্য মন্ত্রী। অর্থনৈতিকভাবে বাংলাদেশের বদলে যাওয়ার সম্ভাবনা কতটা সে বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে ঢাকায় চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখানোর পাশাপাশি তুলে ধরা হচ্ছে সম্ভাবনাময়ী বিভিন্ন খাত। We are here to meet a lot of the agri and food companies to see how we can support them in this future growth that Bangladesh is trying to achieve. আমাদের অফকোর্স মার্কেট সাইজ বলেন, প্রোডাক্ট বলেন বা আইডিয়া বলেন বা ক্যাপাসিটি বলেন, সব দিক দিয়েই মার্কেটের সম্ভাবনা অনেক বেশি। সম্মেলনের তৃতীয় দিনে সরকারি সংস্থা টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশন BSRE এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সোলার পাওয়ার ইউরোপ SPE। ওনারা প্রথমত আমাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিবে, আমাদেরকে ওয়ার্কফোর্স যারা আমাদের এই সেক্টরে কাজ করে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। প্রায় $1 বিলিয়ন মতো তারা আমাদেরকে বিনিয়োগের জন্য ইতিমধ্যে উৎসাহ আমাদেরকে সমর্থন দিয়েছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে বিটার নির্বাহী চেয়ারম্যান জানান, চীনের হাঙ্গার গ্রুপ বাংলাদেশে বিনিয়োগে $15 কোটি চুক্তি করেছে। মাতার বাড়িতে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে কারিগরি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সঙ্গে। আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য থাকার কোনো কারণ নেই বলেও মনে করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এজন্য রাজনৈতিক দলগুলোকেও সম্মেলনে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান তিনি। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন এইসব ব্যাপারে যে রিকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 2 মাসে 200 বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশ সফরে আসবেন চীনা বাণিজ্য মন্ত্রী। শ্রম অধিকার নিশ্চিত করে ব্যবসা করতে ILOর সঙ্গেও চুক্তি স্বাক্ষরের কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে পণ্য রফতানিতে প্রভাব পড়বে না নেপাল, ভুটানে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে দীর্ঘ সময় ধরে ভারতের বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলোতে পণ্য জট সৃষ্টি হচ্ছিল, ফলে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়, বর্তমানে ট্রানজিটে থাকা বাংলাদেশি পণ্য বিদ্যমান প্রক্রিয়ার আওতায় ভারত ছাড়তে পারবে, তবে নতুনভাবে কোনো পণ্যের চালান ট্রান্সশিপমেন্ট সুবিধা পাবে না। এর আগে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস মঙ্গলবার এক সার্কুলারে বাংলাদেশের পণ্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত জানায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আলোচনার উপরই নির্ভর করবে পরবর্তী করণীয় কি হবে। গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের সব দলের মতের ভিত্তিতে গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। আর এই কমিশনগুলোর প্রস্তাবনায় গঠন হয় জাতীয় ঐক্যমত কমিশন, যারা সব রাজনৈতিক দলের মতামত নিয়েছে সংস্কার বাস্তবায়নে। যেখানে সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সহ 6টি সংস্কার প্রস্তাবের উপর নিজেদের মতামত দিয়েছে বিএনপি। তবে বিএনপি বলছে, সংবিধানের 15 সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফিরতে তারা পরামর্শ দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি যে 15 সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। তার ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল, এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। ঐক্যমত কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের সঙ্গেও একমত নয় বিএনপি। এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির পক্ষেও সায় নেই দলটির, জানান সালাউদ্দিন আহমেদ। একে তো এনসিসি আমরা মানি না, দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা জারির সময়ে তারা যে প্রস্তাব করেছে যে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো স্থগিত থাকে, এগুলো স্থগিত থাকবে না, তারা রিড করতে পারবে, অন্যান্য বিষয়ে মৌলিক অধিকারগুলো থাকবে। তো জরুরি অবস্থার মানে কি? জরুরি অবস্থার মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে। তো সেই জন্য আমরা বলেছি এটা বোধহয় বাস্তবায়নক নয়, সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য
ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে। থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে গঠিত হচ্ছে পর্যালোচনা কমিটি। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বিশেষজ্ঞদের মতামত জানতে মঙ্গলবার এক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়। সবগুলো পদ্ধতি নিয়েই পক্ষে বিপক্ষে মতামত উঠে আসে। বুধবার নির্বাচন ভবনে মঙ্গলবারের কর্মশালা নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কর্মশালায় উঠে আসা পরামর্শ ও এ সংক্রান্ত কমিটি গঠনের কথা জানান তিনি। যে পদ্ধতি আমরা অনুসরণ করি না কেন, প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। আমাদের পদ্ধতি হতে হবে একটা মিক্সড পদ্ধতি। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার একটা মাত্র পদ্ধতি আছে, যেটি পোস্টাল ব্যালট। এছাড়া অন্যান্য 2-3টি পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। একটি অ্যাডভাইজারি টিম গঠন করব, তাদের কাছ থেকে প্রাপ্ত এই উপাত্ত নিয়ে আমরা এই পদ্ধতিগুলোকে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে প্রেজেন্ট করব। বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি পদ্ধতিতে ভোটের উপর কমিশনের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। ইলেকশন কমিশনের জন্য যদি বৃহৎ আকারে আমরা ভোটারদেরকে সম্পৃক্ত করতে চাই, প্রক্সি ভোট হচ্ছে আমাদের হাতে একমাত্র অপশন। এটার বাইরে আমাদের অপশন লিমিটেড, কারণ বাকি সকল অপশনের জন্য যে পরিমাণ ট্রায়াল যেতে হবে তাতে একটা হোলসাম ডেভেলপমেন্ট সম্ভব না, এবং আমাদের অবস্থান এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে অপরিবর্তিত। আগামী নির্বাচনে প্রবাসীদের যে পরিসরেই হোক না কেন ভোট দেওয়ার সুযোগ থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মুজিববর্ষ পালন, মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকা ব্যয়। শেখ হাসিনা ও তার বোন রেহানার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে দুদক। তথ্য সংগ্রহে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে এ বিষয়ে গঠিত 7 সদস্যের কমিটি। সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ। 2020 সালে ব্যাপক আয়োজনে মুজিব জন্মশতবর্ষ পালন করে আওয়ামী লীগ সরকার। অফিস আদালত থেকে শুরু করে দেশে বিদেশে নানা কর্মসূচিতে খরচ হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু। দুদকের অভিযোগে বলা হচ্ছে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় করা হয়েছে। এসব অর্থ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্টরা বিভিন্নভাবে লুটপাট করেন বলে অভিযোগ, যা খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল অদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে অভিযোগ জমা দেন। পরে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেকে সাম্রাজ্য গড়েছেন। অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। তাদের প্রত্যাশা, দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেলেও আগামী বছরে তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। পাশাপাশি কমে আসবে মূল্যস্ফীতিও। ট্রাম্পের চড়া শুল্কের বিপদ কাটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পরামর্শ দিয়েছে ম্যানিলা ভিত্তিক ঋণদাতা সংস্থাটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতিকে টেনে তোলার কাজে হাত দিয়েছে। ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। রাজনৈতিক অস্থিরতার জেরে চলতি অর্থ বছরের প্রথমার্ধে মাত্র 1.96% প্রবৃদ্ধি হলেও দ্বিতীয়ার্ধে তা বেড়ে হয়েছে 4.48%।
তবে অর্থ বছরের শেষে এই প্রবৃদ্ধি ৩.৯% বেশি হবে না বলে পূর্বাভাস দিচ্ছে এডিবি। আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে বলা হয় ২০২৫-২৬ অর্থ বছরের প্রবৃদ্ধি হতে পারে ৫.১%, আর ১০.২% মূল্যস্ফীতি নেমে আসতে পারে ৮%। Control the inflation and stabilize the economy. The country needs to manage supply constraint first. To address these issues, the government has to improve the supply chain, reduce the logistics costs, and invest in reliable energy sources. এডিবির মতে রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ ও ট্রাম্পের চড়া শুল্ক নীতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তবে মার্কিন শুল্ক নীতি কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা না গেলেও তৈরি পোশাক রফতানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। Too early to tell the exact scale of the impact on the Bangladesh economy. Of course, engaging and negotiating with the U.S. government is important, but this is a sort of short-term measure. More importantly, Bangladesh must diversify its products and markets for export going forward. বাংলাদেশের বাণিজ্য, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে খেলাপি ঋণ কমিয়ে আনা সহ ব্যাংক খাতে সংস্কারের ওপর জোর দিয়েছে এডিবি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া ডিজিএফআই পরিচয়ে তুলে নেয়া রিফাত নামে এক যুবককে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া অপহরণকারী দলের প্রধান সহ ৯ জনকে আটক করা হয়েছে। গত ৭ এপ্রিল মধ্যরাতে ৮-১০ জনের একটি দল ভুয়া পরিচয় দিয়ে বাসা থেকে রিফাতকে নিয়ে যেতে চাইলে পরিবারের পক্ষ থেকে নবীনগর থানা পুলিশকে জানানো হয়। এরপর অপহরণকারীরা ভুয়া ডিজিএফআই আইডি কার্ড দেখানোয় পুলিশ সদস্যরা প্রকৃত ডিজিএফআইয়ের কর্মকর্তা ভেবে চলে যান। পরে পরিবারের কাছে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে মঙ্গলবার কসবা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত রিফাতকে উদ্ধার করা হয়।